তো আমরা এবারে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা শুরু করছি। ওকে, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্র, এটা যে জিওমেট্রিক্যাল অপটিক্সের লাস্ট চ্যাপ্টার, এটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে আমরা কী কী অপটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো মূলত করবো, এখানে যেটা ইম্পর্টেন্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেটা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে হিউম্যান আই, মানুষের চোখ। It is the most important and this is just natural optical instrument. Natural optical instrument, and this is the most important optical instrument you can say. Okay. 2 নম্বর আমরা করব সিম্পল মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ। 3 নম্বর আমরা করব কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এটাকে আমি বলতে পারি সরল অনুবীক্ষণ যন্ত্র, বাংলাতে বলতে পারি সরল অনুবীক্ষণ যন্ত্র। সরল অনুবীক্ষণ যন্ত্রকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ মানে হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। নেক্সট 4 নম্বরে যেটা আমরা করবো সেটা হচ্ছে টেলিস্কোপ। টেলিস্কোপ 2 ধরনের হয়, একটা হচ্ছে রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। রিফ্র্যাক্টিং টেলিস্কোপ এটা হচ্ছে প্রতিসারক দুর্বীক্ষণ যন্ত্র। প্রতিসারক দুর্বীক্ষণ যন্ত্র। আর নাম্বার 5 হচ্ছে রিফ্লেক্টিং টেলিস্কোপ। রিফ্লেক্টিং টেলিস্কোপ মানে যেটা হচ্ছে প্রতিফলক দুর্বীক্ষণ। প্রতিফলক ওকে, আমরা আবার প্রথমে হিউম্যান আই শুরু করি এবং হিউম্যান আইয়ের যে মোস্ট অফ দ্য পোর্শন, মোস্ট অফ দ্য পোর্শন বলবো কি পুরোটাই প্রায় মাধ্যমিক স্কুল। ওকে, তো হিউম্যান আইটা হলো আমরা ফার্স্ট টপিক দিয়েছিল হিউম্যান আই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। ফার্স্ট অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিউম্যান আই, মানুষের চোখ। তো মানুষের চোখের গঠন সম্পর্কে তোমরা পড়েছো আগে, বায়োলজিতে পড়েছো, বাট এখানে আমি মূলত যে বিষয়গুলো প্রয়োজন, যে পোর্শনগুলো প্রয়োজন মানুষের চোখে আমি ইমেজ ফর্মেশন আমি সেই পোর্শনটি ব্যবহার করবো। আমরা আঁকার চেষ্টা করছি আইল্যান্ডস থাকবে, আইল্যান্ডস। ওকে, আইল্যান্ডস। তো আইল্যান্ডসটা কি? আইল্যান্ডস সঙ্গে থাকে সিলিয়ারি পেসির সঙ্গে যুক্ত থাকে। ওকে, সিলিয়ারি পেসির সঙ্গে যুক্ত থাকে সিলিয়ারি পেসি। আর এটা হচ্ছে রেটিনা। রেটিনা এখানে মূলত ইমেজ ফর্মেশন হয়। এটা হচ্ছে সিলিয়ারি পেসি, সিলিয়ারি মাসেল। ওকে, আর এটা হচ্ছে আইল্যান্ডস। আমাদের এই 3টে জিনিসের মূলত এখানে প্রয়োজন। আইল্যান্ডস
আই লেন্সের কাজ কি না রেটিনায় প্রতিবিম্ব গঠন করে। এবং ঘটনা হচ্ছে যে আই লেন্স থেকে যে রেটিনার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা সবসময় কিন্তু এই আই লেন্সের যে ফোকাস লেন্সের সঙ্গে সমান্তরাল না হতে পারে। বিষয়টা কি মানে কোনো যদি আমি একটা পর্দায় যদি আমি প্রতিবিম্ব গঠন করতে চাই, আমাদের এটা একটা জেনারেল বিষয়, আমরা এটাকে রেটিনা ভাবতে পারি। রেটিনা মানে একটা পর্দা জাস্ট। রেটিনায় যদি আমরা প্রতিবিম্ব গঠন করতে চাই কোনো লেন্স থেকে, তাহলে কি হতে হবে যে রশ্মিগুলো এমনভাবে আসতে হবে যাতে করে এই রেটিনায় বা এই পর্দায় এসে মিলিত হয়। সাপোজ যদি প্যারালাল রশ্মি এখানে লেন্সে এসে পড়ে, তাহলে তাদেরকে এই পর্দাটা এমন দূরত্বে থাকতে হবে তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান। এবং সাধারণ অবস্থায় যখন আমাদের এই চোখ রিল্যাক্সড অবস্থায় থাকে, দেখবে যখন আমরা দূরের বস্তুকে দেখি, ওকে, যখন অবজেক্টের ইনফিনিটিতে থাকে, দূরের বস্তুকে যখন আমরা দেখি তখন কি আমাদের চোখ অনেক রিল্যাক্স থাকে। সেই সময় কি প্যারালাল রশ্মি এসে পড়ে এবং প্যারালাল রশ্মি রেটিনায় গিয়ে মিলিত হয়। এবং এই জন্য অনেক সময় বলা হয়ে থাকে যে এই আই লেন্স থেকে রেটিনার যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে একটা আই লেন্সের ফোকাস দৈর্ঘ্য বা ইনফিনিটি। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি সাপোজ আমরা সামনে থেকে সামনে যদি কোনো একটা বস্তু থাকে, সেখান থেকে যদি আমরা দেখি, সেই বস্তু যদি আমরা দেখি, তাহলে সেটাও রেটিনায় প্রতিবিম্ব গঠন করতে সক্ষম। কিভাবে সক্ষম? এই সিলিয়ারি মাসেল দ্বারা, সিলিয়ারি মাসেল সংকুচিত প্রসারিত করে আই লেন্সটাকে আমরা এই ডিস্টেন্সটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি যাতে করে রেটিনায় প্রতিবিম্বটা অর্থ হয়। ঠিক আছে। এবং এই যে সব থেকে দূরের যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ফার পয়েন্ট বা দূরবিন্দু, ফার পয়েন্ট বা দূরবিন্দু। এবং সব থেকে কাছের যে সব থেকে কাছে যে ডিস্টেন্স পর্যন্ত আমরা দেখতে পাই বস্তুটাকে স্পষ্টভাবে, সেটাকে কি বলা হয়? সেটাকে নিয়ার পয়েন্ট, নিয়ার পয়েন্ট। এবং এটা মূলত ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে অনেক সময় বলা হয়ে থাকে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট রিজন, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট রিজন। ওকে, এটাকে বলা হয় লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট রিজন, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে 25 সেন্টিমিটার। ওকে, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যদি আমাদের সিলিয়ারি মাসেল কাজ ঠিকভাবে না করে, তাহলে আমরা কখনো কাছের বস্তুকে বা কখনো দূরের বস্তুকে ঠিক করে দেখতে পাবো না রেটিনা। তখনই আমাদের চোখের বিভিন্ন প্রকারের ডিফেক্ট তৈরি হবে। তো সেই ডিফেক্টগুলো আমরা আলোচনা করব যে কখন কী ধরনের ডিফেক্ট তৈরি হয় এবং সেই ডিফেক্টগুলোকে আমরা কীভাবে দূর করতে পারি। ওকে, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে যে চোখের যে ডিফেক্ট, ওকে, দৃষ্টিক্ষেত্রে যে ডিফেক্ট, ত্রুটি, ভিজনের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখব। So our next topic is defect of vision. Okay, defect of vision. Defect of vision, one, dystrophy ত্রুটি, defect of vision টা দৃষ্টির ত্রুটি কি কি হয়? যে কয়েকটা দৃষ্টির ত্রুটি হয় তার মধ্যে দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি বা প্রেসবায়োপিয়া, বিষম দৃষ্টি বা স্টিগমাটিক, এগুলো পরপর রয়েছে। আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। ওকে, এর সচেতন মাধ্যমকে পড়েছিলাম, জাস্ট এবার মনে করে দিচ্ছি। দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, এগুলো কি প্রবলেম হয় না? চোখ কাছের বস্তুকে দেখতে অসমর্থ। যেমন যদি বলি নাই,
সামনে কোনো একটা বস্তু আছে, সাপোজ এখানে একটা অবজেক্ট, এই অবজেক্ট থেকে রশ্মি, এবার এই রশ্মিগুলো দেখতে পাচ্ছি যে রেটিনায় মিলিত না হয়ে কি হচ্ছে, রেটিনা থেকে একটু বেরিয়ে গিয়ে মিলিত হচ্ছে। রেটিনা না থাকলে এখানে মিলিত হচ্ছে, মানে রেটিনায় মিলিত হচ্ছে না। এইখানে ইমেজ যদি ঘুরে চাই, তাহলে কি আমরা এই যে অবজেক্টটা, এই অবজেক্টের সঠিক ইমেজ এখানে রেটিনায় ঘুরতে হচ্ছে, তাহলে আমরা বস্তুটা সঠিকভাবে দেখতে পারবো না। এই ঘটনাটাকে হাইপারম্যান প্রক্রিয়া বলা হচ্ছে, যে কাছের বস্তুকে যখন আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা যে কেন দেখতে পাচ্ছি না, কারণ সিলিয়ারি মাসেল এতটা সক্ষম হচ্ছে না যে রশ্মিগুলোকে আরো খুব বেশি করে কনভার্ট করতে হবে। রশ্মিগুলো কি বাইরে দিয়ে চলে যায়, আমরা রশ্মিগুলোকে এখন টেনে মেলাতে হবে, কারণ কনভার্ট করতে হবে রশ্মিগুলো, তাহলে কনভার্টিং পাওয়ারটা বাড়াতে হবে। তাহলে কনভার্টিং পাওয়ারটা যদি আমি এখানে বাড়াতে চাই, কি করতে হবে, একটা কনভার্টিং লেন্স ইউজ করতে হবে। তাহলে সেই কনভার্টিং লেন্স মানে কি, একটা উত্তর লেন্স কিন্তু ব্যবহার করলেই এই ত্রুটিটা দূর হয়ে যাবে এবং এখানে মিলতে হবে, কারণ কনভার্টিং পাওয়ারটাই বাড়াবে। তাহলে সুইটেবল ফোকাস যদি হয়, আমি যদি একটা উত্তর লেন্সকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমি দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এই দুটাকে দূর করতে পারি। সিমিলারলি যদি আমি নেক্সট গ্রুপের কথা বলি, সেটা কি হবে, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। ওকে, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়ার ক্ষেত্রে প্রবলেম নেই। এইখানে মূলত যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটার জন্য দূরের জিনিসকে দেখা যায়। ওকে, দূরের জিনিসকে দেখা যায়, যদি দূরে কোনো একটা বস্তু থাকে, তার মানে কি হবে, এখান থেকে প্যারালাল রশ্মি আসবে মূলত এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে প্যারালাল রশ্মি। প্যারালাল রশ্মিগুলো কি হবে, আগেই দেখা যাবে মিলিত হয়ে যাচ্ছে। আগেই যদি মিলিত হয়ে যায়, তার মানে এই লেন্সটা বা আমাদের সিলিয়ারি মাসেলের এই লেন্সটাকে সংকুচিত প্রসারিত করে যে ডাইভার্জিং পাওয়ারটা, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। তাহলে এখানে যদি ডাইভার্জ করা হয়েছিল মোট আর একটু তুলনা করবো, তবে যে এখানে মিলতে হতো। তাহলে আমাকে কি করতে হবে, এই লেন্স যদি ডাইভার্জ করতে অক্ষম হচ্ছে, তাহলে আমাকে একটু ডাইভার্জিং লেন্স এখানে লাগাতে হবে। ডাইভার্জিং লেন্স মানে কি, লেন্স লাগাতে হবে এখানে, অবতল লেন্স লাগাতে হবে। ওকে, তাহলে এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া, এবং এটাকে দূর করতে পারছি আমরা কি ইউজ করে, এটা অবতল লেন্স ইউজ করি। অবতল লেন্স ইউজ করি, এখানে আমরা উত্তল লেন্স ইউজ করে আমরা কিন্তু এই দুটোটাকে দূর করতে পারছি না। সুইটেবল ফোকাস যদি করলেন, সুইটেবল ফোকাস যদি অবতল লেন্স আমরা কিন্তু ইউজ করতে হবে। আচ্ছা, নেক্সট তাহলে হবে 3 নম্বরে ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া যেটা বলা হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর যেটা হবে আমাদের, 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া। ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া। ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া কি রকম না, যখন বয়স বাড়ে, এটার মধ্যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, চোখের যে ক্যাপিটাল ডি ডিস্টেন্স আমি বলছি, ক্যাপিটাল ডি যেটা ছিল 25 সেন্টিমিটার, সাধারণ মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে ক্যাপিটাল ডিটা হয় 25 সেন্টিমিটার। মানে চোখের সামনে আমরা 25 সেন্টিমিটার ডিস্টেন্স, এই ডিস্টেন্স পর্যন্ত আমরা বস্তুকে ভালোভাবে দেখতে পাই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, এই ডিস্টেন্সটা বেড়ে যায়, মানে খুব কাছের, মানে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টেন্স 20 সেন্টিমিটার আস্তে আস্তে বাড়তে থাকে। মানে খুব কাছের বস্তুগুলোকে আমরা দেখতে পাই, যেটাকে আমরা সাধারণত চার্লসে বলতে, চার্লস। ঠিক আছে, এই যে ঘটনাটা, এইটাকে বলা হচ্ছে ক্ষীণ দৃষ্টি বা প্রেস বায়োপিয়া। ওকে, তাহলে এইটাকে আমরা কিভাবে আমরা এটাকে দূর করতে পারি, এইটা দূর করতে গেলে মূলত বাইফোকাল লেন্স ইউজ করা। ওকে, বাইফোকাল লেন্স ইউজ করা, বাইফোকাল লেন্স ইউজ করলে আমরা কিন্তু এই দুটোটাকে দূর করতে পারবো। ওকে, কারণ দু ধরনের জিনিসটি, ঘটনাটি একসঙ্গে ঘটছে, দূরের বস্তুকে দেখতে পাবো না, এবার কাছের বস্তুকে দেখতে পাবো, দুটো ঘটনা একসঙ্গে ঘটছে চালসে দেখা। সেক্ষেত্রে
আমরা বাইফোকাল লেন্স কেন ব্যবহার করবো? কারণ যাতে দুটো কাজই হয়। মানে আমরা যেমন আগে কি দেখছিলাম, আগে দেখছিলাম যে যেটা স্বল্প দৃষ্টি আর যেটা দীর্ঘ দৃষ্টি, একটা উত্তর লেন্স আছে, একটা অবতল লেন্স আছে। কিন্তু এখানে যদি দুটো ত্রুটি একসঙ্গে হয় তাহলে কি হবে? দুটো দুটো লেন্সই যাতে একসঙ্গে ব্যবহার করা যায়, দূরের বস্তু দেখতে গেলে সুবিধা হয়, কাছের বস্তু দেখতে গেলে সুবিধা হয়, যেন বাইফোকাল লেন্স এখানে ব্যবহার করা হয়। ওকে, আরেকটা ত্রুটি যেটা আছে সেটা বলা আছে বিষম দৃষ্টি বা স্টিগমাটিক। 4 নম্বর সেটা হচ্ছে বিষম দৃষ্টি বা স্টিগমাটিক। বিষম দৃষ্টি বা স্টিগমাটিক, এটা কি? বিষম দৃষ্টি বা স্টিগমাটিক এটা কি? এটা হচ্ছে বিভিন্ন ডিরেকশনে চোখ যে প্রতিবিম্ব গঠন করতে সমর্থ হয়। মানে আমরা যদি একটা স্ট্রেট লাইনকে সাপোজ এখানে দেখি, আমাদের যদি এখানে চোখ থাকে, সাপোজ এখানে আমাদের চোখ আছে, ওকে, চোখ আছে, আমরা যদি স্ট্রেট লাইনটাকে দেখতে চাই তাহলে আমাদের যে বিভিন্ন ডিরেকশন আমাদের কিন্তু দেখতে হচ্ছে, বিভিন্ন ডিরেকশন আমাদের দেখতে হচ্ছে। বিভিন্ন ডিরেকশন যদি আমি সঠিকভাবে দেখতে পাই তবে স্ট্রেট লাইনটাকে আমি স্ট্রেট দেখতে পাবো। বাট এই বিষম দৃষ্টি বা স্টিগমাটিক প্রবলেমটা যদি হয় তাহলে আমরা বিভিন্ন ডিরেকশনে ইমেজ ফরমেশন করতে পারতো, তখন হয়তো স্ট্রেট লাইনটাকে আমাদের সাপোজ এরকম দেখলাম বা এরকম দেখলাম, এরকম কার্ভ লাইন দেখতে পাবো। যেমন আমি যদি সিম্পল এটা একটা এক্সাম্পল দিতে চাই, যেমন আমার কাছে যদি এরকম একটা স্কোয়ার টাইপের একটা নেট থাকে, স্কোয়ার নেট, অরিজিনাল অ্যাকচুয়ালি যদি বস্তু এরকম হতো স্কোয়ার নেট, ওকে। আর যদি আমার বিষম দৃষ্টি হয়, যদি স্টিগমাটিজম হয় তাহলে সেটা আমি কিরণ দেখবো। যদি স্টিগমাটিজম হয় তাহলে আমি এরকম কিরণ দেখবো। যদি আমার স্টিগমাটিজম হয় তাহলে এটা আমি ঠিক এরকম দেখবো, এরকম দেখবো, ওকে। This is nothing but estimate. বিভিন্ন ডিরেকশনে চোখ ইমেজ ফরমেশন করতে ব্যর্থ হবে। তাহলে আমরা স্ট্রেট গুলোকে কার্ভ টাইপের দেখবো, এটা একটা নেটকে আমরা এর নাম দেখতে পাবো, ওকে। দিস ইজ ডিউ টু astigmatism. This is due to astigmatism. Okay. So this is all about the human eye. This is all about the human eye. The most important optical instrument you can say. This is the natural optical instrument. এবার আমাদের যে কৃত্রিম অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবো তার মধ্যে ইম্পর্টেন্ট আছে যেমন মাইক্রোস্কোপ অ্যান্ড টেলিস্কোপ। এবার মাইক্রোস্কোপ দু ধরনের হচ্ছে, এটা সিম্পল একটা কম্পাউন্ড, আর টেলিস্কোপ দু ধরনের হচ্ছে, রিফ্লেক্টিং একটা রিফ্র্যাক্টিং। তো আমরা প্রথমে মাইক্রোস্কোপ থেকে স্টার্ট করব, ওকে। আমাদের নেক্সট হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অণুবীক্ষণ যন্ত্র, ওকে। সিম্পল মাইক্রোস্কোপ অথবা বলা যেতে পারে কি না, সরল অণুবীক্ষণ যন্ত্র, বলা যেতে পারে সরল অণুবীক্ষণ যন্ত্র, সিম্পল মাইক্রোস্কোপ বা সরল। এই সিম্পল মাইক্রোস্কোপ আসলে সিম্পল একটা হচ্ছে উত্তর লেন্স, একটা ম্যাগনিফাইং গ্লাস, একটা সিম্পল উত্তর লেন্স। ছোটবেলায় আমরা এগুলো হচ্ছে আতস কাঠি যে খেলা করতাম, সেই আতস কাঠিগুলো আসলে সিম্পল মাইক্রোস্কোপ। এখানে জাস্ট একটা উত্তর লেন্স আছে। আমরা স্বাভাবিকভাবে জানি যে উত্তর লেন্সের কাছে যদি একটা বস্তু রাখা হয় সে কি করবে, সেটা বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করবে। সেই বিবর্ধিত যে অসৎ প্রতিবিম্বটা গঠন করবে সেটা আমরা দেখতে পাবো। এটাই জাস্ট সিম্পল মাইক্রোস্কোপ। আমরা এখানে মধ্যে যেটা নির্ণয় করতে সেটা সিম্পল মাইক্রোস্কোপের বিবর্ধন ক্ষমতা, ম্যাগনিফাইং পাওয়ার নির্ণয় করতে। তার জন্য আমরা একটু জানতে হবে, প্রথম আমাকে জানতে হবে কোনো একটা অবজেক্ট, সাপোজ আমি যদি কোনো একটা অবজেক্ট খালি চোখে দেখি, যখন অবজেক্টের ক্যাপিটাল বি ডিস্টেন্স আছে তখন সাপোজ আমি এখানে চোখ দেখি, ওকে। এখানে সাপোজ আমি চোখ দেখেছি, যখন অবজেক্টটা যার হাইট হচ্ছে যে এইচ, সেটা বি ডিস্টেন্সে আছে, তখন আমরা দেখতে হবে যে অবজেক্টটা খালি চোখে সঙ্গে যে কোনটা ঘুরছে, ওকে। খালি চোখে যখন আমি অবজেক্টটা দেখছি তখন সেটা চোখের সঙ্গে যে কোনটা ঘুরছে, ওকে। মানে এখান থেকে এই নেটওয়ার্ক থিটা জিরো, এখানে দেখুন থিটা জিরো, থিটা জিরো এখানে করতে হবে,
যেহেতু অ্যাঙ্গেলটা খুব স্মল অ্যাঙ্গেল, তাহলে থিটা জিরো ইজ ইকুয়াল টু আমি h/d ভাঙতে পারি। সিম্পল tan থিটা ইজ ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ h/d। সো থিটা জিরো ইজ ইকুয়াল টু h/d। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। এবার আমরা দেখব, যদি আমি ম্যাগনিফাইং গ্লাসটাকে রাখি, মানে সিম্পল মাইক্রোস্কোপটাকে রাখি, মানে উত্তল লেন্সকে কাছে রাখি, এই উত্তল লেন্সের মধ্যে দিয়ে যদি আমি বস্তুটাকে দেখি, তাহলে সেটা আমার চোখে বা উত্তল লেন্সে কতক্ষণ করছে। ওকে, তাহলে যদি আমি সেটা আনতে চাই, সাপোজ এখানে আমাদের উত্তল লেন্স আছে, এটাই আসলে সিম্পল মাইক্রোস্কোপ আর কিছু না। উত্তল লেন্সটি আসলে একটা সিম্পল মাইক্রোস্কোপ। তখন এটা সিম্পল মাইক্রোস্কোপ আচরণগুলো যদি কাছাকাছি একটু বস্তুকে রাখা হয়, এর কাছাকাছি যদি আমরা একটা বস্তুকে রেখে দিই, তাহলে আমি দুটো রশ্মি নিচ্ছি, একটা রশ্মি প্যারালাল, প্যারালাল রশ্মি নিশ্চয়ই ফোকাস দিয়ে যাবে। ওকে, প্যারালাল রশ্মি নিশ্চয়ই ফোকাস দিয়ে যাবে, দিলাম ফোকাস। আর একটা রশ্মি আমরা নিচ্ছি, যেটা হচ্ছে একদম আগে বন্ধ দিয়ে যাবে সরাসরি। তাহলে এই যে দুজনে যদি আমরা পিছন থেকে বাড়াই, আমরা কি করবো একটা জায়গায় দেখা যাবে এই দুটো সুবিধা হচ্ছে সেইখানে আমার যে ইমেজটা তৈরি হচ্ছে, ভার্চুয়াল ইমেজ। তাহলে আমি চোখটা এইখানে রাখবো সামনাসামনি কোনো জায়গায়, চোখটা লেন্সের খুব কাছাকাছি আমরা রাখবো। তাহলে কি হবে, এই যে এটা এইচ ছিল আগে থেকে, এই বস্তুটাকে এইখানে রাখতে হবে এইচ, আর এটাকে আমি মনে করছি Q0 ডিস্টেন্সে রাখা হয়েছে, Q0। এটা অবশ্যই লেন্সের ফোকাসের মধ্যে, ঠিক আছে। আর কি করা হয়েছে, এখন দেখছি আমি এই যে সাপোজ থিটা অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল, তাহলে এই ত্রিভুজটা থেকে আমি লিখতে পারছি থিটা ইজ ইকুয়াল টু h/u0, থিটা ইজ ইকুয়াল টু h/u0। এটার ইকুয়েশন। এবারে ম্যাগনিফাইং পাওয়ার যেটা হচ্ছে, ম্যাগনিফাইং পাওয়ার বা বিবর্ধন ক্ষমতা, যেটা সরল অনুবীক্ষণ যন্ত্রের ম্যাগনিফাইং পাওয়ারের কথা বলি, ম্যাগনিফাইং পাওয়ার। ওকে, সেই ম্যাগনিফাইং পাওয়ার যেটা আমি m দিয়ে নিয়ে করবো, সেটা হয়ে যাবে যে আমার কত অ্যাঙ্গেল এখন করছি আর আগে কত অ্যাঙ্গেল করছিল, খালি চোখে দেখছিলাম তখন কত অ্যাঙ্গেল করছিল, এখন থিটা 0 আর এখন করছে থিটা। এই দুটো যে অনুপাত, এটা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার। তাহলে এখানে আলটিমেটলি ম্যাগনিফাইং পাওয়ারটা কত হবে, থিটা ইকুয়াল হয়ে যাচ্ছে h/u0, আর থিটা 0 হয়ে যাচ্ছে h/d। তাহলে এইটা ইকুয়াল হয়ে যাচ্ছে h/u0 into t divided by h অর্থাৎ d/u0। তাহলে এই যে m মানে বিবর্ধন ক্ষমতা, সরল অনুবীক্ষণ যন্ত্রের সেটা হচ্ছে d/u0, যখন u0টা হচ্ছে যে আমার এই লেন্সটা থেকে বস্তু দূরত্ব। এখন এই ক্ষেত্রে আমরা সবসময় এই অনুবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ থেকে আমরা অবজেক্টের দুটো পজিশনের সবথেকে বেশি ইন্টারেস্টেড। প্রথম আমরা জেনারেল পজিশন নিয়ে বের করেছি, এটা দুটো পজিশনের কথা ভাববো। কখন না, যখন আমাদের চোখটা রিল্যাক্স থাকবে, রিল্যাক্সড আই থাকবে। রিল্যাক্সড আই কখন থাকবে, যদি এইটা আমার ইনফিনিটিতে থাকে, এই লেন্স দ্বারা তৈরি ইমেজটা যদি ইনফিনিটিতে থাকে, তাহলে সেই ইনফিনিটি থেকে যে বস্তুটাকে আমরা দেখি, দূরের বস্তুকে আমরা যখন দেখবো, তখন আমরা কিন্তু রিল্যাক্স থাকবে আমাদের চোখ। আর একবার দেখবো স্ট্রেট আই, মানে চোখটা সবথেকে স্ট্রেট কখন থাকবে, যখন আমরা এই বস্তুটাকে ডিতে দেখবো, মানে আমাদের যেটা স্পষ্ট দর্শনে যেটা ন্যূনতম দূরত্ব ডিতে যখন থাকবে। ওকে, তো সেই দুটো কেস আমরা সবসময় ডিসকাস করবো ম্যাগনিফাইং পাওয়ার থেকে। তো প্রথমে আমি রিল্যাক্সড আই এর কেসটা আলোচনা করি, ভেরি সিম্পল। ফর রিল্যাক্সড এমনিতে এটা জেনারেল এক্সপ্রেশন, এটা এমনিতে জেনারেল এক্সপ্রেশন। ফর রিল্যাক্সড আই কি হবে, ফর রিল্যাক্সড আই, ওকে, তাহলে ফর রিল্যাক্সড আই কি হবে, আমার এই যে ইমেজটা এটাকে ইনফিনিটিতে সৃষ্টি হবে। এই ইমেজটা মানে কি ভি, এই যে ইমেজ ডিসটেন্স আমি বলি ভি, তাহলে ভিটাকে ইনফিনিটি ধরতে হবে। ভি যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা এই বস্তু, আমাদের চোখ রিল্যাক্স থাকবে, আমরা এই বস্তুটাকে এই ইমেজটাকে আমরা দেখবো বস্তু হিসেবে, চোখের জন্য এটাই বস্তু, ঠিক যে ইমেজটা গঠন করছে সেটাই ওর জন্য বস্তু। তাহলে আমরা ভি ইকুয়াল টু ইনফিনিটিতে দেখবো, যদি বস্তুটা দেখতে চাই, তাহলে আমাদের ইউ0টা কি হতে হবে, ইউ0টা সিম্পল এফ হতে হবে। কারণ আমরা যদি বস্তুটাকে লেন্সের ফোকাসে রাখি একদম, আর এই পেপার ইনফিনিটি তৈরি হবে, সেই অবস্থায় যে এমটা হবে সেটাকে এম ইনফিনিটি বলছি আমরা, আর সেটা জাস্ট বি বাই এফ, এটা জাস্ট বি বাই এফ।
কিন্তু আমরা যদি ভিটাকে ডিল করতে চাই, মানে আমি এমন জায়গায় এই বস্তুটাকে উৎপন্ন করতে চাইছি প্রতিবিম্বটাকে, যেটা আমাদের লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট রিজন, দ্যাট ইজ ডি, মানে সেই অবস্থাটাকে আমরা কী করবো, সেই অবস্থাটাকে আমরা বলবো স্ট্রেন্ড আই। এই 2 নম্বর কেস, এটাকে আমরা বলবো স্ট্রেন্ড আই। ওকে, স্ট্রেন্ড আই। চোখ যদি স্ট্রেন্ড থাকে সেই অবস্থায় যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের ভি ইকুয়াল টু ডি চাই। তাহলে ভি ইকুয়াল যদি ডি হয় তাহলে ইউ জিরো ইকুয়াল টু কত বের করতে হবে, কারণ আমাদের এম সমান কত, এম এর জেনারেল এক্সপ্রেশন হচ্ছে ডি বাই ইউ জিরো। ইউ জিরোটা বের করবো, জাস্ট এখানে লেন্স ইকুয়েশনটা ইউজ করলে হবে। লেন্স সমান কত হবে, 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ। এখানে ভি কত বসাবো, মাইনাস ডি, 1 বাই মাইনাস ডি। ইউ কত বসাবো, মাইনাস ইউ জিরো, মাইনাস 1 বাই মাইনাস ইউ জিরো ইকুয়াল টু 1 বাই এফ। মাইনাস 1 বাই ডি প্লাস 1 বাই ইউ জিরো ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে এখান থেকে আমি বলতে পারি আমার ইউ জিরোটা কত হবে, ওকে। তাহলে 1 বাই ইউ জিরো কত হবে, 1 বাই ইউ জিরো হবে সিম্পলি 1 by f plus 1 by d, that is equal to d plus f by fd। তাহলে u0 কত হবে, ইনভার্স হয়ে যাবে fd ডিভাইড বাই প্লাস। তাহলে m কত হবে, এই অবস্থায় m কত হবে, স্ট্যান্ড আই এর ক্ষেত্রে m কত হবে, m এমনি তো d বাই u0, তাহলে m হয়ে যাচ্ছে d বাই u0। তাহলে d কত, d তো যেটা d লিখবো আর u0 এটা লিখবো, fd ডিভাইড বাই d প্লাস f, সেটা উপর দিকে লিখবো d প্লাস f, d ক্যান্সেল হয়ে যাচ্ছে, do nothing but d plus f by d। So this m can be written as 1 plus f by d, okay, 1 plus f by d। So this is the magnifying power when our eye is strained, এবং এটাকে md বলা হয়। ওকে, তাহলে এখানে তিনটা যে মেন আউটকাম বা মেন যে রেজাল্ট সেটা কী এলো, তিনটা মেন আউটকাম বা মেন রেজাল্ট কী এলো। প্রথমত হচ্ছে যে ইন জেনারেল এম হচ্ছে আমাদের ডি বাই ইউ জিরো, আর যখন আমরা রিল্যাক্সড আইতে থাকছি তখন এম হচ্ছে যে সেটাকে এম ইনফিনিটি বলছি, যেটা হচ্ছে ডি বাই এফ। আর 3 নম্বর যখন আমরা স্ট্রেন আইতে থাকছি তখন সেটাকে এম ডি বলা হচ্ছে, সেটা হচ্ছে 1 প্লাস এফ বাই ডি। These 3 results are important for simple microscope, এবং প্রত্যেকটা মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা ম্যাগনিফাইং পাওয়ারের এই 3টা মেন রেজাল্ট দেব। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এর পরের যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে